আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে 27 রোজা চলছে, ঈদ ভাব চলে এসেছে, তাই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ আমাদের মুসলমানদের জন্য পবিত্র দিন। আমাদের মুসলমানদের বছরে দুইটা ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং অন্যটি হচ্ছে ঈদুল আজহা। দুইটা ঈদই আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং বহু কাঙ্ক্ষিত দুইটা দিন। তো এখন তো ঈদুল ফিতর চলছে, পুরো একটা মাস রোজা থাকার পর, একটা মাস প্রতীক্ষার পর আমরা এই খুশির দিনটা পেয়ে থাকি। আর এই খুশির দিনটাকে আরো বেশি আনন্দময় করার জন্য নিয়ে এসেছি ঈদ ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেক তৈরির ফ্রি ক্লাস A to Z। এই ভিডিওটি দেখতে থাকুন, অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমি শেয়ার করেছি 1 পাউন্ড কেক তৈরিতে কি কি উপকরণ লাগবে, কতটুকু পরিমাণ লাগবে, সমস্ত কিছুই শেয়ার করেছি এবং স্ক্রিনে সব লিখে দেওয়া আছে। আমার দেওয়া টিপসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনারা অনেক সফট স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আমার কেক দেখে অবশ্যই অনুমান করতে পেরেছেন যে কতটা সুন্দর এবং সফট হয়েছে। তো অনেক কথাই বললাম, আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এবং তার উপরে একটি ছাঁকনি রেখে দিচ্ছি। এখন এই ছাঁকনির উপরে আমি 1 পাউন্ড কেকের জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে রাখছি, কারণ এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব, সেজন্য 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে রাখছি। 1 টেবিল চামচ সঠিক মাপ কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে দেখে নিন এবং হাত দিয়ে উপরটা সমান করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, তো এইভাবে সমান করে দিতে হবে। মেজারমেন্ট অবশ্যই সঠিক হতে হবে, তা না হলে পারফেক্ট কেক তৈরি করা সম্ভব হবে না। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখেছেন যে হাফ কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখেছি। তো এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মনে রাখবেন যে 1 পাউন্ড কেকের জন্য অবশ্যই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। দেখে নিন, 1 পাউন্ড কেকের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। হাফ টেবিল চামচ না, কিন্তু হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। এগুলো শুকনো উপকরণ নিয়েছি। তো পারফেক্ট কেক তৈরি করার জন্য এই মেজারমেন্ট অবশ্যই খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার শুকনো উপকরণগুলো অবশ্যই 3 থেকে 4 বার চেলে নিতে হবে। পারফেক্ট কেক তৈরি করার জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। তো প্রিয় দর্শক, শুকনো উপকরণের কাজ শেষ। এবার আরেকটি মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলে 2টো বড় সাইজের ডিম ভেঙে দিচ্ছি। আর এই ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে বের করে ইউজ করা যাবে না। ইউজ করার 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করতে হবে এবং অবশ্যই খুব পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে এবং ডিমের গায়ে যেন কোনো পানি না থাকে। এই ডিমের মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1/3 কাপ চিনি দিতে পারেন। এক একজন এক এক রকম মিষ্টি পছন্দ করে, তো আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় হাফ কাপ দিলেই পারফেক্ট হয়। কুসুম সহ ডিম এবং চিনি পুরোটাই একসাথে দিয়ে দিয়েছি এবং বিটার স্পিড 1-এ রেখে বিট করে নিব। আপনারা অবশ্যই ভাবছেন যে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করছি, অথচ 2টো ডিম কুসুম সহ নিয়েছি, আবার হাফ কাপ চিনি পুরোটাই একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে কি কেক সফট হবে? সফট হবে কিনা আপনারা দেখতে থাকুন। এটা শুধু ভয় দেখানো, আসলে বিট করা সঠিক হলেই কেক অনেক সফট হয়ে যায়। আমি অবশ্য সাদা অংশ ফেনা ফেনা করার পর তারপর অল্প অল্প করে চিনি দিয়ে বিট করেও কিন্তু স্পঞ্জ কেক তৈরি করি। তো আজকে আপনাদের আরও সহজ প্রসেস দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি কিভাবে বিট করছি অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আর এইভাবে বিট করে নিতে হবে, থেমে থেমে বিট করতে হবে। এতে করে ভিটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এভাবে স্পিড 1-এ রেখে অনেকক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না চিনি পুরোপুরি গলে যায়। তো চিনি গলে যাওয়ার পরে বিটার স্পিড 2-এ দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ বিট করে নিব। কুসুম সহ ডিম এবং চিনি
আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো বিট করেছি, এতে করে পারফেক্ট হয়েছে। তো এখন আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যেহেতু এটি ভ্যানিলা স্পঞ্জ কেক, ভ্যানিলা এসেন্স অবশ্যই ইউজ করতে হবে। আমি আবারও বলছি, আমি কিন্তু হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর বিটার স্পিড 2 রেখে আরও কিছু সময় বিট করে নিচ্ছি। তো ফাইনালি পারফেক্ট বিট করা কমপ্লিট হয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে, একেবারে থকথকে হয়ে গিয়েছে এবং অনেকটা ফোমি হয়ে গিয়েছে। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে দিচ্ছি এবং স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এলো পাথারিভাবে কিন্তু মেশানো যাবে না। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা ফলো করবেন। ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ভিডিওতে স্পিড বেশি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিন্তু খুবই ধীরে ধীরে কাজটি করেছি। আর শুকনো উপকরণগুলো একবারেই দিয়ে দিইনি, অল্প অল্প করে 3 বারে দিয়েছি এবং খুবই আলতোভাবে ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি। আপনারা এভাবে ধীরে ধীরে মিশিয়ে নেবেন, আলতো করে নেড়ে চেড়ে দিবেন। এতে করে কেক পারফেক্ট ফুলবে এবং সফট হবে। এলো পাথারিভাবে যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু কেক পারফেক্টভাবে হবে না। তো ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো সয়াবিন তেল দেওয়ার পর আবারও আলতো করে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দা মেশানোর কাজটি খুবই সতর্কতার সাথে করতে হবে। এই টিপসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ফাইনালি ময়দা মেশানো কমপ্লিট। এখন কেক বেক করার জন্য যে সাইজের মোল্ড ইউজ করতে হবে চলুন সেটা জেনে নেই। তো 1 পাউন্ড কেকের জন্য 6 থেকে 7 ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করতে হবে। আমার এটি 7 ইঞ্চি সাইজের মোল্ড। এখন এই মোল্ডের ভিতর লেখার কাগজ আমি নিয়েছি, মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি গোল করে, এরপর তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপার কিনে নিতে পারেন। তো লেখার কাগজ দিয়েই হয়ে যায়, সেজন্য লেখার কাগজটাই ইউজ করেছি। বাড়তি টাকা খরচ করার কি দরকার। প্রিয় দর্শক, মোল্ডের ভিতর কেকের ব্যাটার ঢালার সময় অবশ্যই লক্ষ্য করবেন যে আমার ব্যাটারটা কীরকম হয়েছে। আর ব্যাটারটা অবশ্যই উপর থেকে ঢেলে দিবেন, আমি যেভাবে ঢেলে দিচ্ছি। এতে করে বাতাস প্রবেশ করতে পারবে না এবং ব্যাটারটা চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। তো পুরো ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর একটি কাঠি দিয়ে এভাবে হালকা করে ঘুরিয়ে নেবেন, এতে করে বাতাস থাকলে বের হয়ে যাবে। আর আরেকটি কথা, যে অবশ্যই বেক করার আগে মোল্ড এভাবে কয়েকবার ট্যাপ করে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে পাত্রে কেক বেক করবেন সে পাত্রটি অবশ্যই 20 মিনিট ঢাকনা সহ ঢেকে ফ্রি হিট করে নেবেন। তো আমি 20 মিনিট ঢাকনা সহ ঢেকে ফ্রি হিট করে নিয়েছি। এরপর একটি স্ট্রেইনার বসিয়ে দিচ্ছি এবং স্ট্রেইনারের উপর কেকের মোল্ড রেখে ঢাকনা সহ ঢেকে 30 মিনিট মিডিয়াম টু লো আঁচে কুক করে নিচ্ছি। তো 30 মিনিট মিডিয়াম টু লো আঁচে কুক করার পর 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর কিন্তু ঢাকনা খুলবেন না, 10 মিনিট অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তারপর ঢাকনা খুলতে হবে। তো 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। পাত্র থেকে মোল্ড নামানোর পর 5 মিনিট ঢেকে রেখেছি। তারপর একটি ছুরি দিয়ে কেকের চারপাশ আলগা করে দিচ্ছি। আলগা করে দেওয়ার পর কেকটা বের করে বেকিং পেপার তুলে ফেলছি এবং পলিথিন দিয়ে মুড়িয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা অবশ্য কাপড় দিয়েও মুড়িয়ে রাখতে পারেন। ঠান্ডা হওয়ার পর পলিথিন থেকে বের করে দেখাচ্ছি। এবার একটি নাইফ দিয়ে মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি। যেহেতু 1 পাউন্ডের কেক, তাই 1 পাউন্ডের কেকের জন্য একটা স্লাইস করলেই হবে। 2 পাউন্ডের কেকের জন্য 2টা স্লাইস। তো 1 পাউন্ডের কেক, সেজন্য আমি একটি স্লাইস করে নিচ্ছি। আর কি বলবো, এতটা সফট হয়েছে আর এতটা সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের হাত, মানে ওরা বারবার হাত দিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে। একটু একটু গুঁড়া গুঁড়া পড়ে আছে, ওগুলোই নিয়ে নিয়ে খাচ্ছে। তো চলুন এবার জেনে নেই সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে 1/4 কাপ পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে রান্না করার লিকুইড দুধ ইউজ করতে পারেন। তো 1/4 কাপ পানির মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে এই যে সুগার সিরাপ তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, এবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি মিক্সিং বোল নিয়েছি। এই বোলটা আমি 30 মিনিট ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি, মানে ঠান্ডা করে নিয়েছি।
এরপর এই মিক্সিং বোলে 1 কাপ ট্রপিক্যাল হুইপিং ক্রিম নিয়েছি। এবার এই ক্রিম বিটার স্পিড 1-এ রেখে বিট করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো বিট করলেই পারফেক্ট ক্রিম তৈরি হয়ে যায়। আর আপনাদের একটি কথা না বললেই নয়, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কিছু সময় বিটার স্পিড 1-এ রেখে বিট করে নিয়েছি, আর কিছু সময় বিটার স্পিড 2-এ রেখে বিট করে নিয়েছি। ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে। পারফেক্ট ক্রিম আসলে কেমন? আমরা মুখে যে স্নো ইউজ করি অনেকটা সেরকম থকথকে। সো প্রিয় দর্শক, ফাইনালি আমার ক্রিম তৈরি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন বিটারের কাটার সাথে ক্রিম লেগে আছে, পড়ে যাচ্ছে না। তো বুঝতে পারবেন যে আপনার পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গিয়েছে। তো চলুন এবার ডেকোরেশনের পালা। ডেকোরেশন করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, বোর্ডের উপর এই যে সামান্য ক্রিম লাগিয়ে নিতে হবে এভাবে। এরপর কেকের একটা স্লাইস এর উপর বসিয়ে দিতে হবে। তো স্লাইস বসানোর পর এখানে আমরা কি দিয়ে দিব সুগার সিরাপ। সরি ভিউয়ার্স, এখানে স্কিপ হয়ে গিয়েছে সুগার সিরাপ দেওয়াটা। তো যাই হোক, সুগার সিরাপ দেওয়ার পর এখানে স্কেলের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিতে হবে। ক্রিম লাগিয়ে নেওয়ার পর কেকের আরেকটা স্লাইস এর উপর বসিয়ে দিব। তো স্লাইস বসিয়ে দিয়েছি, এখন এই স্লাইসের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। একইভাবে স্কেলের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা এই ক্রিম নিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে। তাদের কাছে এত মজা লাগে আমার তৈরি করা ক্রিম, যেন মানে ডেকোরেশন করার তর সইছে না, কখন খাবে। হোক, অনেক বলে বলে, অনেক সান্ত্বনা দিয়ে দিয়ে, অনেক কষ্ট করে ডেকোরেশন করছি। দেখুন কতবার নিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে। তো ক্রিম লাগিয়ে নেওয়ার পর আমার বড় মেয়েটা বলছে যে আম্মু ব্লু কালার করো, সেজন্য ক্রিমের সাথে ব্লু কালার মিক্স করে নিচ্ছি। দেখুন কিভাবে মিক্স করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। A to Z আপনাদের সাথে শেয়ার করলাম। সো ফাইনালি কালারটা মিক্স করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। তো কালার মিক্স করার পর স্ক্র্যাপার দিয়ে কেকটা আরও ফিনিশিং করে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং করে নিয়েছি। খুব ভালো করে ফিনিশিং করতে পারিনি, আমার বাচ্চারা খাওয়ার জন্য তাড়াহুড়া করছিল তাই। তো একটি পাইপিং ব্যাগ নিয়েছি এবং মাথা সামান্য কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি বাস্কেট নজেল দিয়ে দিচ্ছি এবং নজেল দেওয়ার পর ক্রিম ভরে নিচ্ছি পাইপিং ব্যাগে। এবং আরেকটি পাইপিং ব্যাগ নিয়েছি এবং মাথা সামান্য কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর ক্রিম ভরে নিচ্ছি। তো এবার বাস্কেটে ডিজাইন করে নিচ্ছি। বুঝতেই পারছেন ডিজাইনটাও খুব ভালো মতো সময় নিয়ে করতে পারিনি, বাচ্চারা তাড়াহুড়া করছে খাওয়ার জন্য, সেজন্য আমাকে তাড়াহুড়া করে ডিজাইন করতে হচ্ছে। তো যাই হোক, যতটুকু পেরেছি করেছি। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবো। সেজন্য আপনাদের সাপোর্ট দরকার, ভালোবাসা দরকার, লাইক, কমেন্ট, শেয়ার দরকার। এতে করে মোটিভেট হব এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসার আগ্রহ বেড়ে যাবে। আর যেহেতু ঈদ স্পেশাল কেক, সেজন্য ঈদ লিখে দিলাম আর সাইড দিয়ে হালকা ডিজাইন করে দিলাম। এরপর আমার মেয়েটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছে কিছু এবং আমিও কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। তো কেক তৈরি করার পর কিছু সময় ফ্রিজে রাখতে হয়, সেটা আর হচ্ছে না, তারা এখনই খেয়ে নেবে। তো সেজন্য আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি, কিভাবে কেক কাটতে হয় সেটাও দেখাচ্ছি। প্রথমে মাঝখান বরাবর এভাবে কেটে নিতে হবে। এবার ঘুরিয়ে অপর পাশে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এরপর ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি যে পিসগুলো করেছি এর চেয়েও ছোট ছোট পিস করা যেতে পারে। প্রিয় দর্শক, আমি যে কেকটা কেটে নিচ্ছি আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন যে আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। কাটার সময় কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কেকটা কতটা সফট হয়েছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আর কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজ আর নয়, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান এবং আমলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব
আলু দিয়ে হাতে মাখা কাচকি মাছের রেসিপি। চলুন জেনে নেই কাচকি মাছ রান্নার জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এই দেখুন এভাবে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। আর এখানে নিয়েছি পরিমাণ মতো কাচকি মাছ। এবার চলুন জেনে নেই কীভাবে মাখিয়ে নিলে রান্নাটা বেশি সুস্বাদু হয়। এখানে রান্নার জন্য আমি একটি পাত্র নিয়েছি এবং প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মাখাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। প্রিয় দর্শক দেখে নিন, অবশ্যই সময় নিয়ে খুবই সুন্দর করে এভাবে মেখে নিতে হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং সবগুলো মশলা তেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আলু। এখন আলুর সাথে সব উপকরণ এমনভাবে মাখিয়ে নিচ্ছি যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কাচকি মাছ দিয়ে খুব আলতো করে একটু মেখে নিতে হবে এবং খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ছোট মাছ তাই বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুবই সামান্য পানি দিলেই হবে। বেশি পানি দিলে স্বাদও ভালো আসবে না আর মাছও গলে যেতে পারে, সেজন্য খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে। তো এবার চলে যাচ্ছি চুলায়। তো চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিব। কিছু সময় রান্না করার পর দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে, হালকা হালকা একটু একটু ঝোল আছে। তো আরও কিছু সময় কুক করে নিচ্ছি, একেবারে ঝোলটা শুকিয়ে নিব। ফাইনালি আমার রান্নাটা প্রায় শেষের দিকে, ঝোল পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আপনাদের খুন্তি দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু ঝোল অবশিষ্ট নেই। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার টিপস ফলো করে বাসায় কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু হয়। আর যদি সুস্বাদু না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু সুস্বাদু হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য নিয়ে এলাম আলু এবং সিম দিয়ে বাগার মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই বাগার মাছের রেসিপিটির জন্য কি কি উপকরণ লাগছে। সবগুলো উপকরণ আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 5 পিস বাগার মাছ। আর এখানে নিয়েছি আমি সিম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সিমগুলো কতটা টাটকা। এই আলু যে কোনো কিছুতেই আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো রসুন পেস্ট এবং আদা পেস্ট। রসুন এবং আদা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো নিয়েছি এখানে পরিমাণ মতো অর্গানিক হলুদের গুঁড়ো, নিয়েছি পরিমাণ মতো অর্গানিক মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং নিয়েছি স্বাদ মতো লবণ। এই হচ্ছে বাগারের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণ। এবার মূল রান্নায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটি গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে আসলে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। তেজপাতা গরম হলে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্ট তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা এবং রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো আদা এবং রসুন ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্টের সাথে আরও কিছু সময় ফ্রাই করে নিচ্ছি। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাগার মাছ। বাগার মাছ দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু অনেক বড় সাইজের বাগার মাছ, সেজন্য এক পিঠ কষানো হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ কষিয়ে নিব। এভাবে 5 মিনিট কষিয়ে নিব। রান্না দেরি হয়ে গেলে বাচ্চাদের ক্ষুধা লাগলে অনেক সময় আমি এই কষানো মাছ দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। কষানো মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো 5 মিনিট কষানোর পর মাছগুলো উঠিয়ে রাখছি। আসলে সত্যি কথা বলতে কি, এই কষানো মাছ খেতে সবারই কিন্তু ভালো লাগে, তাই না? ছোট বড় সবারই প্রিয় এই কষানো মাছ। মাছের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, লবণীয় কিন্তু দেখাচ্ছে। আর এই বাগার মাছ কষানো কিন্তু আরও দুর্দান্ত স্বাদের। আপনারা কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট মশলার মধ্যে আলু এবং সিম দিয়ে দিচ্ছি।
এবং সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। এবার আলু সিম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় অবশ্য বারবার আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো প্রায় 5 মিনিটের মধ্যে পারফেক্টভাবে আলু এবং সিম সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পুরোপুরি বলক চলে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাছ দিয়ে চামচ দিয়ে আলতো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কুক করে নিচ্ছি। তো কিছু সময় কুক করার পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়ো। অবশ্যই আপনারা নামানোর আগে জিরের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কুক করে নিচ্ছি। তো এবার চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট। দেখুন রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের স্পেশাল রেসিপি হচ্ছে লাকি গোস্ত রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি রেসিপি। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। আমি সব রকম রান্নায় সরিষার তেল ইউজ করি, কারণ সরিষার তেল স্বাস্থ্যসম্মত এবং অনেক উপকারী এবং গ্যাসের প্রবলেম হয় না। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3 টুকরো দারুচিনি, 1টি কালো এলাচ এবং 6টি সাদা এলাচ। এই মশলাগুলো তেলে কিছু সময় ফ্রাই করে নিচ্ছি। মশলা ফ্রাই করতে করতে যখন নাকে ঘ্রাণ আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট। পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ যত রকমের মাংস আছে চিকেন, বিফ, মাটন সব কিছুতেই পেঁয়াজ পেস্টের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন। এতে ঝোলটা অনেক গাঢ় হবে, দেখতে আকর্ষণীয় লাগবে, খেতেও সুস্বাদু হবে। এবার আদা, রসুন, পেঁয়াজ পেস্ট মশলার সাথে অনেকক্ষণ তেলে ফ্রাই করে নিচ্ছি, যাতে আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। কিছু সময় ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, অর্গানিক হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। তো 5 থেকে 6 মিনিট কষানোর পর দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে কষানো, তেল উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি গরুর গোশ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে পারফেক্টভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিচ্ছি। গরুর গোশ কষিয়ে নেওয়ার সময় অবশ্যই বারবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। কারণ এখানে যেহেতু কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করছি না, সেজন্য বারবার একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। গরুর গোশ কষানোর সময় আপনারা একটি টিপস অবশ্যই ফলো করবেন, সেটা হচ্ছে কষানোর সময় কখনোই পানি ইউজ করবেন না, কারণ কষানোর সময় গরুর গোশ থেকে এমনি পানি উঠে যায়। তো পানি ইউজ করলে আসলে মাংসের স্বাদটা ভালো আসে না। এই জন্য গরুর গোশ বলেন বা যে কোনো মাংস বলেন, সেটা কষাতে আমি কখনোই পানি ইউজ করি না। সো প্রিয় দর্শক, গোশ পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। এর ফাঁকে অবশ্য বারবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ঝোল প্রায় শুকিয়ে এসেছে অনেকটাই, মানে পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন লাকি গরুর গোশত রেসিপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সবজি দিয়ে গেরা মাছ রান্না করার জন্য আমি 8 পিস গেরা মাছ নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর সবজির মধ্যে আছে একটা ছোট সাইজের ফুলকপি, একটি বেগুন আর বড় সাইজের 2টি আলু কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 2 চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ আর নিয়েছি 1/2 চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি এবং পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, একসাথেই সবগুলো পেস্ট করে নিয়েছি। এই হচ্ছে আমার উপকরণ। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ পেস্ট এবং কাঁচামরিচ ফালি। সবগুলো উপকরণ তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় অবশ্যই চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে ধৈর্য সহকারে সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলা লেগে যাবে।
এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো। এসবগুলো মশলা দিয়ে আরও বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি। তো কিছু সময় কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষানোর পর দেখুন আপনাদের দেখাচ্ছি ঢাকনা খুলে কতটা সুন্দর হয়েছে কষানো। এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ঘাইরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঘাইরা মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। তো এখন মাছগুলো উঠিয়ে রাখছি। তো দেখে নিন প্রিয় দর্শক, কষানোটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখুন কতটা লোভনীয়। এভাবে কষানো মাছ দিয়ে গরম গরম ভাত খাওয়া যায়। তো এই মাছ যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব, তাই অবশিষ্ট মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজি দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি, যেহেতু সবজি দিয়েছি সেজন্য লবণ কম হতে পারে, সেজন্য লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কষাতে প্রায় 5 মিনিটের মতো লাগবে। তো এই 5 মিনিটের মধ্যে ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর দেখুন সবজি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ সবজি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এবং ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে দেখুন পুরোপুরি বলক চলে এসেছে এবং ঝোলটাও কিছুটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাছ। তো মাছ দেওয়ার পর সবজির সাথে একটু ভালো করে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো এখন আমার রান্না প্রায় শেষের দিকে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে রান্না করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের ভুনা বা কষা রেসিপি। প্রিয় দর্শক, আসুন জেনে নেই কাতলা মাছ ভুনা করার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছের পিচগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন পিচগুলো কতটা সুন্দর হয়েছে, বেশি পাতলাও না মোটাও না, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে ব্লেন্ডারে রয়েছে আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। 5 টুকরো কাতলা মাছ ভুনা করার জন্য যতটুকু লাগবে ততটুকুই আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো, নিয়েছি হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবং নিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়ো। তো এই হচ্ছে 5 টুকরো কাতলা মাছ ভুনা করার প্রয়োজনীয় উপকরণ। এবার এই 5 পিস কাতল মাছ একটি থালাতে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে অর্গানিক হলুদের গুঁড়ো এবং অর্গানিক মরিচের গুঁড়ো। তো এই সামান্য 3টা উপকরণ দিয়ে মাছ 5 টুকরোকে খুব সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করার সময় একটু সময় নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেরিনেট করে নিতে হবে। দেখুন আমি কীভাবে মেরিনেট করে নিচ্ছি। এভাবে মেরিনেট করে নেবেন, এতে করে মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে প্রবেশ করতে পারবে। মেরিনেট করা মাছের পিসগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। যেহেতু আমি সব রান্নায় সরিষার তেল ইউজ করি, কারণ সরিষার তেল অনেক স্বাস্থ্যসম্মত এবং গ্যাসের প্রবলেম হয় না। তেল দেওয়ার পর তেলটা অবশ্যই পারফেক্টভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছ কড়াইয়ে লেগে যেতে পারে। প্রিয় দর্শক, তেল থেকে যখন ওই যে ধোয়ার মতো দেখা যাবে তখন বুঝবেন তেল পারফেক্ট গরম হয়েছে। তো তেল পারফেক্ট গরম হওয়ার পর মাছের পিসগুলো প্যানে দিয়ে দিচ্ছি এবং এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নিব। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। এদিকে আমার মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে এবং উঠিয়ে রাখছি। কাতলা মাছ রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। তো সরিষার তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা কিছু সময় ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট। তো আদা, রসুন, পেঁয়াজ পেস্ট কিছু সময় তেলে ফ্রাই করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আদা, রসুন, পেঁয়াজ কিছু সময় ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো, হাফ চা চামচ অর্গানিক জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এই সবগুলো মশলা একসাথে আরও কিছু সময় ফ্রাই করে নিচ্ছি। সবগুলো মশলা ফ্রাই করতে করতে অনেকটা ড্রাই হয়ে গিয়েছে, এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট কষানোর পর দেখুন আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি মশলা কষানো কেমন হয়েছে। দেখুন দর্শক, মশলা কষানো কতটা সুন্দর হয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় কুক করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখে খেতে ইচ্ছে করছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো 5 থেকে 6 মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর উঠিয়ে রাখছি। তো কাতল মাছ এভাবে কষিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সো ফাইনালি কষানো কমপ্লিট, এবার মাছ উঠিয়ে রাখছি। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে কাতল মাছ কষিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, জীবনে এর স্বাদ ভুলতে পারবেন না। 2-3 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লইট্টা শুটকি দিয়ে লতি রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে। উপকরণের মধ্যে এখানে নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট, সবটাই একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি পরিমাণ মতো কচুর লতি,
কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি স্বাদমতো লবণ, 3 কোয়া রসুন, নিয়েছি 2 চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো। যেহেতু কচুর লতি রান্না করব, তো লতি রান্নায় ঝাল বেশি দিলে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে আছে 1/2 চা চামচ জিরার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি পরিমাণ মতো লইট্টা শুটকি। চলুন দেখে নেই লতি কীভাবে রান্না করলে গলা চুলকায় না। তো প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি। পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। পানি সম্পূর্ণ ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। তো লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কচুরলতি দিয়ে দিচ্ছি। তো কচুরলতি দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিচ্ছি। সিদ্ধ করা যাবে না। তো 2 থেকে 3 মিনিট কুক করার পর উঠিয়ে রাখছি কচুরলতি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরষের তেল। তো তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট। আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট তেলে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং 3 কোয়া আস্ত রসুন, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন তেল কিছুটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা লইট্টা শুটকি। তো শুটকি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো শুটকি পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আগের থেকে ভাপিয়ে রাখা লতি দিয়ে দিচ্ছি। লতি দিয়ে নেড়েচেড়ে শুটকির সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিটের মতো এই শুটকির সাথে কচুরলতিটা কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কুক করে নিচ্ছি এবং ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো প্রিয় দর্শক দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন। ঝোলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ কুক করে নিচ্ছি। প্রিয় দর্শক ঝোল এখন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই লাগে। অবশ্যই আমার টিপসগুলো ফলো করে এভাবে কচুরলতি রান্না করে দেখবেন, গলা চুলকাবে না এবং 3 থালা ভাত নিমিশেই খেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অসুস্থতা এবং খুব বেশি ব্যস্ততার কারণে অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভিডিওটি উপভোগ করবেন। অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, তাই ভাবলাম হেলদি রেসিপি নিয়ে আসি। এই জন্য আপনাদের সবার জন্য আমি নিয়ে এসেছি বেঙ্গালি স্টাইল ফিশ রেসিপি, যেটা অত্যন্ত হেলদি এবং খেতেও এত সুস্বাদু যে যে কেউ আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। তো আপনাদের ভালো লাগা আর ভালোবাসার জন্যই ভিডিও দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কিভাবে রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হয়, হেলদি হয়। চলুন জেনে নেই। আরও জেনে নেই কী কী উপকরণ লাগছে এই হেলদি রেসিপি তৈরির জন্য। যেহেতু এই রেসিপিটা আমি করব মাছ দিয়ে, সেজন্য আমি মাছের থুতনি এভাবে কেটে নিয়েছি। দেখুন, তো এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2 পিস মাছের চাকা, দাগা এবং পেটি একসাথেই আছে। দেখতে পাচ্ছেন বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না, স্বাভাবিকভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি মাছের লেজ, নিয়েছি মাছের কান্তা, দেখুন কতটা স্বচ্ছ পরিষ্কার। আর নিয়েছি মাছের মাথাটা, দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। এতে করে রান্না করলে মশলা সম্পূর্ণভাবে মাছের মধ্যে প্রবেশ করতে পারবে এবং খুবই সুস্বাদু হবে। সেজন্য আমি সবসময় মাছের মাথাটা এভাবেই কেটে নিই। আর এখানে নিয়েছি লাউ, দেখুন এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, আলুটাও স্লাইস করে কেটে নিয়েছি এবং এই সবজি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি পরিমাণ মতো অর্গানিক হলুদের গুঁড়ো, অর্গানিক মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং জিরার গুঁড়ো। আর এখানে নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট, সবগুলোই একসাথে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ, দেখুন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সো প্রিয় দর্শক,
কি কি উপকরণ লাগবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন আমরা এখন মূল রান্নায় চলে যাই। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। তো সব রান্নাই আমি অর্গানিক সরিষার তেল ইউজ করি, সবসময় আমি বলে থাকি এটা। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তেলের সাথে তেজপাতা কিছু সময় ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল। এখন সবগুলো উপকরণ তেলের সাথে কিছু সময় ধরে ধৈর্য সহকারে ফ্রাই করে নিব, মানে কষিয়ে নিব, যাতে করে আদা, রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। রান্না সুস্বাদু করার এটাই হচ্ছে আসল টিপস, মানে মশলাটা কষানো যত সুস্বাদু হয় রান্নাটাও তত সুস্বাদু হয়। এই জন্য এই মশলা কষানোর কাজটা অবশ্যই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে। সো প্রিয় দর্শক, আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক হলুদের গুঁড়ো, অর্গানিক মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং জিরার গুঁড়ো। এই সবগুলো মশলা দেওয়ার পর আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট কুক করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কুক করার পর দেখুন তেল কতটা ভেসে উঠেছে আর কালারটা দেখুন কতটা আকর্ষণীয় লাগছে। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। তো প্রিয় দর্শক, মশলা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে কষানো। এরপর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। যেহেতু মাছ অনেক বড়, তো মশলা ভালোভাবে যাতে মাছের মধ্যে প্রবেশ করে সেজন্য উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। সো ফাইনালি আমার মাছ কষানো কমপ্লিট। এখন মাছগুলো একের পর এক উঠিয়ে রাখছি। এবার থেকে যাওয়া অবশিষ্ট মশলার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। সবজি যে 5 মিনিট কষিয়ে নিচ্ছি, এর ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি বারবার, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিটেই আলহামদুলিল্লাহ সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গিয়েছে দেখুন, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানি দেওয়ার পর লবণের পরিমাণটা কমে যাবে, সেজন্য লবণটা দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাছ দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে এবং সবজির সাথে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে মাছ ভেঙে না যায়। রান্নার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি একটা মশলা অ্যাড করব। রান্নার স্বাদ দ্বিগুণ করার জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো। এতে করে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং খেতেও সুস্বাদু হবে। 5 মিনিট কুক করার পর দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে। অবশ্যই কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন। তো পরিশেষে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি, চলুন দেখে নিই কতটা সুন্দর হয়েছে। খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট রেসিপিটি কিন্তু অনেক হেলদি। ডিনারের জন্য, লাঞ্চের জন্য এরকম রেসিপি হলে পেট ভরে ভাত খাওয়া যায়। আমার টিপসগুলো ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এরকম হেলদি রেসিপি হলে আর কিছুই লাগে না। মাছটাও খাওয়া হয়ে যায়, সাথে সবজিও খাওয়া হয়ে যায়। এখন অবশ্য রকমারি সবজির সমাহার চলছে, তাই মাছ কষিয়ে না খেয়ে বেশি বেশি সবজি দিয়ে খাবেন। এতে করে স্বাস্থ্যটাও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে, কারণ স্বাস্থ্য ভালো থাকলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। সুস্থতা আল্লাহ পাকের যে কত বড় নিয়ামত, আসলে অসুস্থ হলে বোঝা যায়। সেজন্য সুস্থ সবল জীবনযাপনের জন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে সবজি খেতে হবে এবং মাছও খেতে হবে।
তো আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান এবং আমলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের কেমন রেখেছেন? নিশ্চয়ই খুব ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ পাক খুব ভালো রেখেছেন। তাহলে চলুন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও বেশি করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেনই বা শুকরিয়া আদায় করব না? দেখুন মাঠ ভরা সরিষা, ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। গ্রামে ঘুরতে গেলে সরিষার মাঠ দেখতে কার না মনে চায় বলুন? সরিষার এই মাঠ দেখলে মনটা আসলে ভরে যায়, মনে হয় কিছু সেলফি উঠাই, কিছু সরিষা নেই, বিনা টাকার রেসিপি তৈরি করি। তো যেই কথা সেই কাজ, এই জন্যই কিছু সরিষা সংগ্রহ করছি। দেখুন এই সরিষার ফুল বেশি উঠাবো না, কারণ এই ফুল থেকেই হাজারো সরিষার দানা বের হবে, যা থেকে কৃষকের অনেক সরিষা বীজ হবে, বীজ থেকে সরিষার তেল হবে। সেজন্য বেশি ফুল উঠাতে চাচ্ছি না, সামান্য পরিমাণে ফুল উঠাচ্ছি, বিনা টাকার রেসিপি তৈরি করব তাই। আর সত্যি কথা বলতে কি, আমার ফুল উঠাতে বেশি ভালো লাগে না, ফুল দেখতে বেশি ভালো লাগে। মাঠ ভরা ফুল দেখলে মনটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়। তো তবু কিছু ফুল উঠাচ্ছি। সরিষা ভর্তা খেতে কিন্তু ভীষণই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো প্রিয় দর্শক, দেখুন সামান্য পরিমাণে ফুল সংগ্রহ করেছি, এই ফুল কাটা দিয়ে ভর্তা তৈরি করব। তো সেই সাথে জানাবেন কে কে সরিষা ভর্তা খেয়েছেন আর কে কে খাননি। তো এখন আপনাদের যে সবজিটি দেখাচ্ছি, শাকটি দেখাচ্ছি, দেখুন তো আপনারা চিনেন কিনা, এটার নাম কি বলতে পারবেন? নিশ্চয়ই বলবেন, খেসারি শাক। তো খেসারি শাক এটাও তো বিনা টাকার একটা রেসিপি। দেখুন এখানে আমি পরিমাণ মতো খেসারি শাক নিয়েছি। খেসারি শাক দিয়ে পিটুলি, পাকোড়া, তারপর ভর্তা। আপনারা কি খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু এই রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। তো আমি এখানে খেসারি শাকের ডগা মানে অগ্রভাগটা শুধু নিয়ে নিচ্ছি, এতে ভালো সিদ্ধ হবে এবং খেতেও সুস্বাদু হবে। তো পরিমাণ মতো খেসারি শাকের ডগা আমি ছিঁড়ে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, 3 বার ধুয়ে নিব। 3 বার ধোয়া সুন্নাত, এই জন্য 3 বার ধুয়ে নিব। মাঠ থেকে উঠে আনা হয়েছে তাই কোনো ময়লাও নেই, তারপরে 3 বার ধুয়ে নিচ্ছি, মনে তৃপ্তি হবে। খেসারি শাক পুরোপুরি ধুয়ে নিয়েছি, এখন আমি সরিষার শাকটা ধুয়ে নিব। তো সরিষার শাকটাও একইভাবে 3 বার করে ধুয়ে নিব। তো 3 বার করে ধুয়ে নেওয়ার পর এক পট চাউল একইভাবে 3 বার করে ধুয়ে নিচ্ছি। তো চাউল ধুয়ে নেওয়ার পর ভাত রান্নার পাত্রের উপর ছিদ্রযুক্ত স্ট্রেইনার রেখে তার উপরে খেসারি শাক রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার শাক। সরিষার শাক দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ভাত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে রাইস কুকারে তো 15 মিনিটের মধ্যেই ভাত রান্না হয়ে যায়, তো এই 15 মিনিটের মধ্যেই শাকটাও সিদ্ধ হয়ে যাবে। তো ভাত রান্না হতে হতে এদিকে শুকনো মরিচটা ভেজে নেই। তো শুকনো লঙ্কা নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিব, মানে ভাজাটা যেন মুচমুচে হয়। মুচমুচে হলে মরিচটা ফিনিশ হবে খুব সুন্দর এবং খেতেও ভালো লাগবে। আর এই শুকনো মরিচ বা শুকনো লঙ্কা যে যেটাই বলুন, আমরা যে নামেই পরিচিত হই না কেন, এই লঙ্কা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। শুকনো মরিচ ভেজে নিয়েছি, এবার উঠিয়ে রাখছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। রসুন এবং পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। রসুন এবং পেঁয়াজ হাই হিটে ফ্রাই করলে কোনো প্রবলেম নেই, আবার মিডিয়াম হিটে ফ্রাই করলেও কোনো প্রবলেম নেই, আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে হাই হিটে ফ্রাই করতে পারেন, আবার মিডিয়াম হিটেও ফ্রাই করতে পারেন, এতে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো রসুন এবং পেঁয়াজ মানে মুচমুচে টাইপের করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে রাখছি। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি বিনা টাকার রেসিপিটা কিভাবে ভর্তা করি। আমি এখানে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন মাখানোটা কতটা সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে এই মরিচ মাখানো ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যাবে। সত্যি কিন্তু এই মরিচ ভর্তা দিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে সেই লাগে। আবার এই মরিচ ভর্তা দিয়ে চিতই পিঠা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সরিষার শাক এবং দিয়ে দিচ্ছি খেসারি শাক। সরিষার শাক, খেসারি শাক
মরিচ মাখানোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনাদের একটি কথা না বললেই নয়, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা অবশ্যই সবাই জানেন যে ঝাল নুন চর্তা তাকে বলে ভর্তা, আমার বাবা বলতেন এটা। তো আপনারাও কি তাই? আসলেই কিন্তু তাই। ঝাল নুন চর্তা না হলে সেই ভর্তা কিন্তু সুস্বাদু হয় না। ভর্তা মানেই ঝাল নুন চর্তা হতে হবে। একটু টেস্ট করে দেখছি, জিহ্বা যেন লকলক করছে খাওয়ার জন্য। এখন শুধু থালা ভরা ভাত নিয়ে খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ, জিহ্বা লকলক করে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। আপনারাও কি তাই? তো ইনশাআল্লাহ আগামীতে কিন্তু আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান এবং আমলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে হাতে মাখা কাচকি মাছের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। সো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কাচকি মাছ রান্নার জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, আমি কেমন করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে দা দিয়ে চিকন করে কেটে নিতে পারেন, কিন্তু আমি অধম চিকন করে কাটতে পারি না, সেজন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। যতটা পেরেছি চিকন করে নিয়েছি। আপনারা চাইলে আরও সুন্দর করে দা দিয়ে চিকন করে কেটে নিতে পারেন। আর এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন এভাবে নিয়েছি। আর নিয়েছি 3 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন। আর মশলার মধ্যে নিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। সাধারণত ছোট মাছে গুঁড়া মরিচ ইউজ করি না, কারণ কাঁচামরিচ দিলে বেশি সুস্বাদু হয়। আর এখানে নিয়েছি পরিমাণ মতো কাচকি মাছ। ছোট মাছ ধোয়ার ক্ষেত্রে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি। যে কোনো ছোট মাছ ছোট ছিদ্রযুক্ত চালুনির মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আলতোভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দিবেন। এরপর পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন মাছ একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং মাছ আস্ত থাকবে, গলে যাবে না। এবং মাছের যে আষ্টে গন্ধ সেটাও দূর হয়ে যাবে, আর মাছের কালারটাও সুন্দর আসবে। এবার চলুন জেনে নেই কীভাবে মাখিয়ে নিলে রান্নাটা বেশি সুস্বাদু হয়। এখানে রান্নার জন্য আমি একটি পাত্র নিয়েছি এবং প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। যেহেতু আমি সব রান্নায় সরিষার তেল ইউজ করি, তাই ছোটো মাছেও সরিষার তেল ইউজ করছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল, অলিভ অয়েল ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মাখাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখে নিন। অবশ্যই সময় নিয়ে খুবই সুন্দর করে এভাবে মেখে নিতে হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং সবগুলো মশলা তেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আলু। এখন আলুর সাথে সব উপকরণ এমনভাবে মাখিয়ে নিচ্ছি যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায়। দেখে নিন সুপ্রিয় দর্শক শ্রোতা, মাখানোটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটাই কিন্তু মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখনই খাওয়া যাবে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কাচকি মাছ। কাচকি মাছ দিয়ে খুব আলতো করে একটু মেখে নিতে হবে এবং খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু ছোট মাছ তাই বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুবই সামান্য পানি দিলেই হবে। বেশি পানি দিলে স্বাদও ভালো আসবে না, আর মাছও গলে যেতে পারে। সেজন্য খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে। তো আলহামদুলিল্লাহ মেইন কাজ শেষ। এবার চলে যাচ্ছি চুলায়। তো চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিব। সুপ্রিয় দর্শক শ্রোতা,
হাতে মেখে কাচকি মাছ কিভাবে সবচেয়ে সুস্বাদু করে রান্না করা যায় তার সমস্ত টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। তো কথা বলতে বলতে দেখুন তরকারিতে বলক চলে এসেছে। ছোট মাছ রান্না করা কতটা সহজ তা তো দেখতেই পেলেন। আর দেখুন রান্না করতেও কোনো ঝামেলা নেই, শুধু বসিয়ে দিয়েছি, আর নাড়াচাড়াও করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু অপেক্ষা করা, ঝোল শুকানো। তো ছোট মাছের মতো এত সহজ রান্না আর হয় না। সবচাইতে সহজ রান্না হচ্ছে ছোট মাছের রান্না, কিন্তু সবচাইতে বেশি ভাত খাওয়া যায় ছোট মাছের তরকারি দিয়ে। এমন সুস্বাদু যদি তরকারি হয় তাহলে 3 থালা ভাত তো নিমেষেই শেষ করা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছু সময় রান্না করার পর দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে, হালকা হালকা একটু একটু ঝোল আছে। তো আরও কিছু সময় কুক করে নিচ্ছি, একেবারে ঝোলটা শুকিয়ে নিব, কারণ ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু সেই লাগে। আর দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে, আর আমার অর্গানিক মশলার রান্না, সামান্য মশলাতেই কতটা সুন্দর কালার চলে এসেছে। দেখেই কিন্তু আর লোভ সামলানো যাচ্ছে না। আপনাদের কেমন মনে হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ফাইনালি আমার রান্নাটা প্রায় শেষের দিকে, ঝোল পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আপনাদের খুন্তি দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু ঝোল অবশিষ্ট নেই। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভাইরে ভাই কি বলবো, গরম গরম ভাতের সাথে এমন হাতে মাখা সুস্বাদু কাচকি মাছের রেসিপি হলে 3 থালা ভাত নিমেষেই শেষ করা যায়। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার টিপস ফলো করে বাসায় কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু হয়। আর যদি সুস্বাদু না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু সুস্বাদু হয়নি। তো ইনশাআল্লাহ আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান এবং আমলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক অন্যরকম পোলাও রেসিপি। তেল পেঁয়াজ আদা ছাড়া কখনো পোলাও রান্না করেছেন? বিশ্বাস হচ্ছে না? তো চলুন দেখে নেই কীভাবে তেল পেঁয়াজ ছাড়া পোলাও রান্না করা যায়। পোলাও রান্না করার জন্য আমি 1 বাটির কিছুটা খালি করে চাউল নিয়েছি। পোলাও রান্না করার জন্য আপনারা বাসমতি চাউল, কালো জিরা চাউল বা যে কোনো চাউল ইউজ করতে পারেন। তো এই চাউল আমি পানি দিয়ে 3 বার করে ভালো করে ধুয়ে নিব। 3 বার ধুয়ে নেওয়ার পর স্ট্রেইনারে ছেঁকে নিব, অবশিষ্ট পানি যেন ঝরে যায়। যে বাটি দিয়ে মেপে আমি চাউল দিয়েছিলাম সেই বাটি দিয়ে মেপেই অল্প একটু খালি করে পানি দিচ্ছি 2 বাটি পরিমাণে। এই টিপসগুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি কিন্তু এখানে পানির সঠিক পরিমাণটা দেখিয়েছি। এখন এক এক করে তেজপাতা, দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এত সহজভাবে পোলাও রান্নার রেসিপি শেয়ার করছি, কেউ শেয়ার করেছে কিনা জানি না, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ পানিতে পারফেক্টলি বলক চলে এসেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 80% পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আপনাদের একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক অনেক বেশি উৎসাহিত করে। 80% পানি শুকিয়ে গিয়েছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে পোলাও, ঝরঝরে হয়েছে। আমি এখানে বাসমতি চাউল ইউজ করেছি, আপনারা যে কোনো চাউল ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। এবার 20% পানি ঝরিয়ে নেওয়ার জন্য আমি পোলাওটা স্ট্রেইনারে দিয়ে দিব, এতে 20% পানিটা ঝরে যাবে। তো আমার তৈরি হয়ে গেল ঝরঝরে পারফেক্ট পোলাও, তেল পেঁয়াজ আদা ছাড়া পারফেক্ট পোলাও। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।